জয় ভোলেনাথ। বন্ধু, আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জ্যোতিষ শিক্ষার আরেকটি ক্লাস নিয়ে আমি চলে এসেছি। এই জ্যোতিষ শিক্ষার ধারাবাহিকে আজ আরেকটি নতুন বিষয় আপনাদেরকে জানাবো। আপনাদের ভালোবাসা, আপনাদের আগ্রহ আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করে চলেছে। আমি অনুপ্রাণিত হচ্ছি, চেষ্টা করছি কিভাবে নতুন পদ্ধতিতে আরও সহজভাবে আপনাদেরকে আমার যতটুকুনি বিদ্যা আছে তা দান করার। আপনি যদি এই চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। জ্যোতিষ শিক্ষার পাশাপাশি আমি রাশিফল সহ নানা প্রতিকার, টোটকা, টিপস ইত্যাদি নিয়েও এই চ্যানেলে ভিডিও তৈরি করি। আজ একটি নতুন ধারাবাহিক, যেখানে আপনি আরও নতুন কিছু তথ্য জানবেন। আর যদি আপনি আগের ভিডিও বা জ্যোতিষ শিক্ষার ক্লাসগুলো দেখেননি তাহলে বলবো এই চ্যানেলে গিয়ে একবার দেখে নিন। ওপরে আমি আরেকবার লিঙ্ক দিয়ে দিলাম, ফ্রি অ্যাস্ট্রোলজি ক্লাসের প্লেলিস্ট এখানে আছে। আপনি ক্লিক করে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিতে পারেন, কারণ এটা ধারাবাহিক ক্লাস। যদি আপনি কোনো একটি ক্লাস মিস করে যান তাহলে পরবর্তী ক্লাসের যে মজা সেটা কিন্তু আপনি পাবেন না। চলুন আমরা ক্লাসরুমে। তো আমরা চলে এসেছি আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের বিষয় হচ্ছে অস্তমিত গ্রহ। যে অস্তমিত গ্রহ কী বা কাকে বলে, আপনি কি করে বুঝবেন কোন গ্রহ বা কোন গ্রহ আপনার জন্মছকে অস্তমিত অবস্থায় আছে, আর অস্তমিত গ্রহের কাজ কী। জ্যোতিষ বিচারের ক্ষেত্রে অস্তমিত গ্রহ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অবস্থা। মানে অস্তমিত হচ্ছে গ্রহের অবস্থা। আমি একটু অন্যভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনারা আমার আগের ক্লাসগুলো দেখে থাকেন তাহলে এই ক্লাসটি বুঝতে খুবই সুবিধা হবে। আমি আবার বলবো, যারা একদম নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ কাইন্ডলি আমার আগের ভিডিওগুলো একবার দেখে নিন। আমি ওপরে আরেকবার প্লেলিস্টটা দিয়ে দিলাম। এখানে ফ্রি অ্যাস্ট্রোলজি ক্লাস রয়েছে, আগের যতগুলো ভিডিও আছে সেগুলো আমার দেওয়া আছে। তো এই ভিডিওগুলোকে আপনি ফলো করলে এই ভিডিওটা বুঝতে আরও সুবিধা হবে। তো আজকের বিষয় হলো অস্তমিত গ্রহ। তো অস্তমিত গ্রহটা কী, এটা নিয়ে বলবো। দ্বিতীয় আলোচনা করব যে আপনি কি করে ক্যালকুলেট করবেন, কি করে বুঝবেন যে আপনার জন্মছকে বা অন্য কারোর জন্মছকে কোন গ্রহটা বা কোন গ্রহটা অস্তমিত অবস্থায় রয়েছে, আর অস্তমিত গ্রহের ফাংশন বা কাজ কী ভূমিকা পালন করে জন্মছকে। অ্যাকচুয়ালি জন্মছকটা কী? জন্মছকটা হচ্ছে যে আমি বা আমরা যে সময় জন্মেছিলাম, যে তারিখে জন্মেছিলাম, সেই অনুপাতে এই 12টি রাশিচক্রে গ্রহের অবস্থান। এটাই জন্মছক, এর বাইরে কিছু নেই। মানে আমাদের জ্যোতিষ বিচারে এই 12টা রাশি, 9টা গ্রহ আর 27টা নক্ষত্র নিয়েই রয়েছে। নক্ষত্র নিয়ে একটা ক্লাস করব, ভালো করে বোঝাবো একদিন, তাহলে বুঝতে পারবেন। তো এই 12খানা রাশি, 9টা গ্রহ আর 27টা নক্ষত্র, এর মধ্যেই আমাদের সব কিছু পাওয়া, হারানো, খুশি, কান্না, বিবাহ, লাভ, ক্ষতি, ভালোবাসা, লেখাপড়া, বাবা মা, বাড়ি গাড়ি, সব কিছু এই 12টা রাশির মধ্যেই অবস্থান করছে। তো যে সময় আমরা জন্মগ্রহণ করলাম সেই সময়কার জন্মছকে 12খানা রাশিতে গ্রহের অবস্থান, তাই হলো আমার জন্মছক। সেই অনুপাতে আমার লগ্ন তৈরি হলো এবং জন্ম রাশি তৈরি হলো। জ্যোতিষ বিচারে আমি আগেও বলেছিলাম যে জ্যোতিষ বিচার করতে গেলে লগ্ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ লগ্ন দিয়েই সমস্ত ক্যালকুলেশন করা হয়। আর রাশিরও ভূমিকা আছে। জন্মরাশির ভূমিকা হচ্ছে গোচরের জন্য। এই যে আমরা রাশিফল ক্যালকুলেট করি, রাশিফল বিচার করি, সেগুলো সম্পূর্ণভাবে জন্ম রাশির ওপরে ভিত্তি করে, গোচর গ্রহের ওপরে ভিত্তি করেই হয়। তার মানে একটা হলো আমার জন্মকালীন গ্রহের অবস্থান, আর ওই গ্রহটা বর্তমানে কোন অবস্থায় রয়েছে। মানে ধরুন, এটা উদাহরণ দিচ্ছি, যে অনেকে ধরুন জন্মেছিলেন মেষ রাশি, তার জন্মরাশি, আর ধরে নিন বিশ্বলগ্ন। এই মেষ রাশি হচ্ছে জন্মরাশি আর বিশ্বলগ্ন। ঠিক এরকম তার জন্মছকে দেখা গেল যে বিশ্বরাশিতে শনিদেব অবস্থান করছে, কিন্তু বর্তমানে শনি রয়েছে এখন মকর রাশিতে। তাহলে শনি এটা গোচর, আর জন্মকালীন জন্মছকে অবস্থান শনির বিশ্বরাশি। এই অনুপাতে কি ফল হবে, যাই হোক, ওটা আলাদা প্রসঙ্গ। আমরা চলে আসছি অস্তমিত গ্রহ নিয়ে। অস্তমিত গ্রহ হচ্ছে, সবার আগে জানতে হবে যে রবি গ্রহ, এই রবি গ্রহ থেকে একটি গ্রহ বা কয়েকটি গ্রহ বা সবগুলো গ্রহের একটি নির্দিষ্ট অবস্থান, ওই নির্দিষ্ট অবস্থানের মধ্যে যদি ওই গ্রহগুলো অবস্থান করে, বা একটি গ্রহ বা দুটি গ্রহ বা সবগুলো গ্রহ অবস্থান করে, তাহলে সবগুলো গ্রহ বা একটি বা দুটি গ্রহ হয়ে যায় অস্তমিত। মানে একটু এক্সপ্লেন করে বলে দিচ্ছি যে ধরুন
আমরা তো জানি যে প্রত্যেকটি রাশি 30 ডিগ্রি করে রয়েছে, ঠিক আছে? তো রবি ধরুন এই রাশিতে রয়েছে, ধরুন এখানে রয়েছে রবির অবস্থান কর্কট রাশিতে, কোনো একটি জন্মছকে রবি কর্কট রাশিতে অবস্থান করছে। তো দেখা গেল রবি 10 ডিগ্রিতে রয়েছে, ঠিক আছে? 30 ডিগ্রির মধ্যে 10 ডিগ্রিতে রয়েছে। এবারে তারও পাশে দেখা গেল বৃহস্পতি অবস্থান করছে। থাকতেই পারে, একটা রাশিতে 2-3টে গ্রহ থাকতে পারে, আবার সবগুলো গ্রহ থাকতে পারে, যার যেমন মানে সময় জন্ম সেই অনুপাতে গ্রহের অবস্থান অনুপাতে ডিপেন্ড করছে। তো রবি প্রধানত অস্তমিত গ্রহটাকে আমরা ক্যালকুলেট করি রবির অবস্থান থেকে অন্য গ্রহের একটি নির্দিষ্ট দূরত্ব। সেই দূরত্বটা কত? সেই দূরত্বটা হতে হবে 10 থেকে 18 ডিগ্রি। আমি একটু লিখে একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। 10 থেকে 18 ডিগ্রির মধ্যে, অর্থাৎ রবির অবস্থান, রবি থেকে যদি কোনো গ্রহ এই 10 থেকে 18 ডিগ্রির মধ্যেই অবস্থান করে তাহলে সেই গ্রহটা হয়ে যায় অস্তমিত। আবার বলছি, রবি যে ডিগ্রিতে অবস্থান করছে সেই অবস্থান থেকে 10 থেকে 18 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে সেই গ্রহটি বা সেই গ্রহগুলি অস্তমিত গ্রহ হয়ে যায়। আমি উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো জাতকের ক্ষেত্রে বা জাতিকের ক্ষেত্রে রবি 10 ডিগ্রিতে অবস্থান করছে, ঠিক আছে? এবারে দেখা গেল এই মঙ্গল রয়েছে বা এই বৃহস্পতি রয়েছে 25 ডিগ্রিতে, ঠিক আছে? একই রাশিতেই রয়েছে, বৃহস্পতি রয়েছে 25 ডিগ্রিতে, রবি রয়েছে 10 ডিগ্রিতে। তাহলে এদের দুজনের ডিফারেন্স কত হলো? 15 ডিগ্রি। কী করে বুঝলাম? বৃহস্পতির মান থেকে আমরা রবির মানটা বাদ দিয়ে দিলাম। রবি রয়েছে 10 ডিগ্রিতে আর বৃহস্পতি রয়েছে 25 ডিগ্রিতে, রাইট? তাহলে রবির সাথে বৃহস্পতির দূরত্ব কত ডিগ্রি হলো? 15 ডিগ্রি। তাহলে 10 থেকে 18 ডিগ্রির মধ্যেই হলো তো। তাহলে বৃহস্পতি হয়ে গেল অস্তমিত গ্রহ। আরেকবার বলছি, ভালো করে বুঝুন। ধরুন রবি রয়েছে মকর রাশিতে, মকর রাশিতে রবি রয়েছে ধরুন 1 ডিগ্রিতে, হতেই পারে, থাকতেই পারে, 1 ডিগ্রিতে রয়েছে। এবারে বৃহস্পতি রয়েছে ধরুন 10 ডিগ্রিতে। তাহলে রবির ডিগ্রি থেকে বৃহস্পতির ডিগ্রি যদি আমরা দেখি দূরত্বটা, তাহলে সেটা কত হলো? 10 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যেই হলো। তাহলে এখানে কিন্তু বৃহস্পতি হয়ে গেল অস্তমিত। এবার ধরুন রবি রয়েছে 20 ডিগ্রিতে আর রবি রয়েছে 1 ডিগ্রিতে আর বৃহস্পতি রয়েছে 20 ডিগ্রিতে। তাহলে এদের দূরত্ব কত হলো? 20 ডিগ্রি। তাই 10 থেকে 18 ডিগ্রি থেকেও বেশি। তাই সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অস্তমিত হলো না। কেমন দেখবেন? আমি এখানে একটু আগে প্রথমে বলেছিলাম যে অস্তমিত গ্রহের কাজ কি। অস্তমিত গ্রহের কোনো কাজই নেই, কারণ এই অবস্থানে ওই গ্রহটি কোনো ফলাফলই দিতে পারে না, কোনো ফলাফলই দিতে পারে না, ইনঅ্যাক্টিভ অবস্থায় বসে থাকে। অনেক সময় দেখবেন জন্মছকে অনেকে বলে এই তো এত সুন্দর গ্রহের অবস্থান, এত সুন্দর রয়েছে, কেন ফল দিচ্ছে না? পাথর পড়ে নাও, এই পড়ে নাও, সেই পড়ে নাও। কিচ্ছু করার নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পাথর পড়ে কোনোদিন কিছু হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে পাথর পড়ি না, পাথর বেচি না, এবং মানুষদেরকে পাথর পড়তে বারণ করি, কারণ যারা পাথর বেচে তারাই লাভবান হয়, আর যারা পাথর পড়ে তারা লাভবান হয় না। এটা একটা ফ্যাক্ট, তাই না? তাহলে অস্তমিত গ্রহ কোনো ফলাফলই দেয় না। আপনি কোনো জন্মছকে দেখবেন রবির অবস্থান এবং রবি থেকে 10 থেকে 18 ডিগ্রির মধ্যে যে সমস্ত গ্রহগুলো রয়েছে, বুধ বাদ দিয়ে কিন্তু, হ্যাঁ, বুধ কিন্তু কখনোই অস্তমিত হয় না। তাই জন্য রবি এবং বুধের সংযোগটাকে বলা হয় বুধাদিত্য যোগ। বুধ কখনোই অস্তমিত হয় না, বুধ বাদ দিয়ে বাকি যে গ্রহরা রয়েছে তারা যদি 10 থেকে 18 ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে তারা অবশ্যই অস্তমিত হয়ে যায়, এবং অস্তমিত গ্রহ কোনো ফলাফল দিতে পারে না। ও যে ঘরের মালিক, যে ভাবের মানে যে ভাবপতি, সেই জায়গাটাও ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যেমন ধরুন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরুন এটা হলো কর্কট লগ্ন, ঠিক আছে? তো কর্কট লগ্নের অধিপতিকে চন্দ্র, ঠিক আছে? এবার দেখা গেল যে রবি রয়েছে মেষ রাশিতে 1 ডিগ্রিতে, আর চন্দ্র রয়েছে 10 ডিগ্রিতে। তাহলে এদের দূরত্ব কত হলো? এদের দূরত্ব হয়ে গেল 10 ডিগ্রির মধ্যে। তাহলে চন্দ্র হয়ে গেল অস্তমিত গ্রহ, ঠিক আছে? তাহলে চন্দ্র ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তাহলে লগ্ন ভাব হয়ে গেল ইনঅ্যাক্টিভ। এই লোক বা এই জাতক বা জাতিকার
স্বাস্থ্য ভালো যাবে না, শরীর নিয়ে অসুবিধা থাকবে, ইত্যাদি সমস্যাগুলো থেকে যাবে। এবার ধরুন লগ্ন থেকে আমরা কর্মভাবটা বিচার করি, বা যে কোনো একটা ভাব ধরছি আমি, ধরুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি অষ্টম ভাব বিচার করছি। তাহলে লগ্নের অষ্টম ভাবে হয়ে গেল শনি, এই ঘরের অধিপতি, যদি কর্কট লগ্ন হয় তাহলে। এবার এই শনি যদি রবির সাথে 10 থেকে 18 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে শনি হয়ে গেল অস্তমিত। সেক্ষেত্রে এই জন্মছকের বিচারে কিন্তু ভালো হলো, কারণ এই জন্মছকের বিচারে শনি কখনোই শুভ গ্রহ নয়। তো শুভ গ্রহ না হওয়ার দরুন ও অস্তমিত হয়ে রয়েছে, ও কোনো মানে খারাপ ফলও দিতে পারবে না, ভালো ফলও দিতে পারবে না, তাই না? এবার দেখা গেল যদি শনি এখানে কারক গ্রহ হতো, যদি ভালো শুভ গ্রহ হতো, তাহলে ও ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ও তাহলে ভালো ফল দিতে পারলো না। তো এই ক্লাসটা আমি করলাম। আমার ভিডিওটা আবার প্রথম থেকে ভালো করে দেখবেন। যেখানে বুঝতে পারছেন না, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে নেবেন। হোয়াটসঅ্যাপ করলে অসুবিধা হয়, কারণ হোয়াটসঅ্যাপ দেখে রিপ্লাই করা অনেক টাইম লেগে যায়। ফোন নাম্বার থাকলে ডিরেক্টলি ফোন করে নেবেন যে এই ক্লাসটা আমি দেখেছি, অস্তমিত গ্রহ সম্বন্ধে যদি আরেকটু বুঝিয়ে বলেন, আমি নিশ্চয়ই বলবো। ভালো থাকবেন। আর পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। জয় মা তারা।